জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ WBPSC ওয়ালা। আজকে এই ভিডিওতে খুব ইন্টারেস্টিং এবং ইউনিক একটা কনসেপ্ট এবং তথ্য নিয়ে আলোচনা করব, যেই তথ্যটা একদম রিসেন্ট, যেটা কোনোদিন হতে পারে মানুষ হয়তো ভাবতেও পারেনি, বিজ্ঞানের ছাত্রছাত্রীরা টিচাররাও হয়তো ভাবতে পারেনি, ঠিক। কিন্তু সেই জিনিসটা বর্তমান দিনের গবেষণায় দেখা গেছে। জিনিসটা কি বলছে যে স্যার, আলোকে কি জমাট বাঁধানো সম্ভব? মানে কোনোভাবে কি লাইটকে আমরা ফ্রিজ করে দিতে পারি? ঠিক, ফ্রিজ করা বলতে স্যার যেরকম জল জমে বরফ হয়, সেরকম কি লাইটকে ফ্রিজ করে দেওয়া যায়, আলোকে জমিয়ে দেওয়া যায়? তো এইটা থেকে প্রযুক্তিবিদ্যা বা টেকনোলজির একটা নতুন দিক উন্মোচন হচ্ছে। ঠিক, টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট বা ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই যে আবিষ্কার, এই আবিষ্কারটা একটা বিরাট প্রভাব ফেলবে। ঠিক আছে, জাস্ট বাংলা ভাষায় তোমাদের সামনে কয়েকটা তথ্য, কয়েকটা ঘটনা আমি আলোচনা করব, যেটা পুরোপুরিভাবে আমার নিজের লেখা। আমাকে এই জিনিসটা তৈরি করার জন্য প্রচুর স্টাডি করতে হয়েছে, বিভিন্ন জার্নাল ঘাঁটতে হয়েছে, ইন্টারনেট ঘাঁটতে হয়েছে, বইও পড়তে হয়েছে। ঠিক আছে, জানি না তোমরা কতজন এই জিনিসটা সম্পর্কে এখনো পর্যন্ত জানো বা বুঝতে পারবে, তবে চেষ্টা করব বাংলা ভাষাতে সহজভাবে, যাতে আর্টস হোক, সায়েন্স হোক, কমার্স হোক, যে যেই ব্যাকগ্রাউন্ড থেকেই বিলং করো, এবং যারা পড়াশুনোর সঙ্গে যুক্ত নও কিন্তু বিজ্ঞানের প্রতি একটা ভালোবাসা আছে, বিজ্ঞান জানার কৌতূহল আছে, আপামর সমস্ত জনসাধারণের জন্য, যে যেই এজ থেকেই বিলং করো, সবার জন্য এই জিনিসটা জানাটা খুব দরকার। ঠিক, কারণ টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট যুগের সাথে আমাদের তাল মিলিয়ে চলতেই হবে, যুগের সঙ্গে তাল মিলিয়ে না চলতে পারলে আমরা কিন্তু অনেক পিছিয়ে থাকবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথমে একজন বিজ্ঞানীর নাম আমি তোমাকে একটুখানি বলে দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে যে এই বিজ্ঞানী, এক মিনিট, বিজ্ঞানীর নাম এখানে কি লেখা হয়েছে? যাই হোক, তো এই বিজ্ঞানী হচ্ছে আমাদের ইটালিয়ান সায়েন্টিস্ট, ঠিক, অ্যান্টোনিও জিওনফ্যাট, ইটালিয়ান সায়েন্টিস্ট। ইনি প্রথম এই ঘটনাটা পর্যবেক্ষণ করেন বা ইনি প্রথম এই ঘটনাটা সূত্রপাত করেছেন। আচ্ছা, কি সূত্রপাত করেছেন জাস্ট তোমাকে কয়েকটা জিনিস একটুখানি বলি। বলছে যে নতুন গবেষণা থেকে জানা গেছে যে আলো একটি অতি সলিড পদার্থের মতো আচরণ করে। স্যার, অতি সলিড পদার্থ মিন্স কি? অতি সলিড পদার্থ মানে হচ্ছে যে যেই জিনিসটা সুপার সলিড, মানে সলিডের আমরা জানি যে কঠিন পদার্থ হচ্ছে সেই পদার্থ যাদের কম্প্রেসিবিলিটি একদম নেই বললেই চলে, মানে যাদেরকে কম্প্রেস করা যায় না। তো সুপার সলিড হচ্ছে এমন একটা সাবস্টেন্স, বাস্তবে কোনো কিছুই কি সুপার সলিড বা আইডিয়াল সলিড বলে কিছু হয় না। আইডিয়াল ফ্লুইড বলে যেমন কিছু হয় না, আইডিয়াল সলিড বলেও কিছু হয় না। সুপার সলিড পদার্থ হচ্ছে যাদের কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর 0, মানে কোনোভাবেই তাকে কম্প্রেস করা যাবে না, সংনম্যতা গুণক যাদের ক্ষেত্রে 0 হয়। তো বলছে যে তারা একটি অতি সলিড পদার্থের মতো আচরণ করতে পারে, যা কোয়ান্টাম কম্পিউটিং এবং অপটিক্যাল প্রযুক্তির অগ্রগতির পথ প্রশস্ত করে। কোয়ান্টাম কম্পিউটিং কথাটার মানে কি? যেগুলো সুপার কম্পিউটার, আজকালকার দিনে দাঁড়িয়ে আমরা যে সুপার কম্পিউটারগুলো দেখি বা সুপার কম্পিউটারগুলো ব্যবহার করি, তো সেই সুপার কম্পিউটার আমাদের ক্যালকুলেশন বলো, আমাদের বিভিন্ন ডেটা স্টোরেজ বলো, আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলো, চ্যাট জিপিটি বলো, সেখানে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু সুপার কম্পিউটার ব্যবহার করা হচ্ছে। তো সেই সুপার কম্পিউটার থেকে টেকনিক্যাল অ্যাডভান্সমেন্টের জন্য কিন্তু এই যে ঘটনাটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। আচ্ছা, কিভাবে? বলছে একটি যুগান্তকারী সাফল্যের পথে ইতালীয় বিজ্ঞানীরা হিমায়িত করে দেখিয়েছেন। মানে কোন দেশের সায়েন্টিস্টরা? ইটালিয়ান সায়েন্টিস্টরা। ঠিক, ইটালিয়ান সায়েন্টিস্টরা আলোকে হিমায়িত করে দেখিয়েছেন যে ওটি কঠিন পদার্থের মতো আচরণ করতে পারে, যেটা পদার্থের একটা বিরল অবস্থা। দেখো, আমরা জেনারেল স্টেট যদি পদার্থের ক্ষেত্রে বলি, তাহলে জেনারেল স্টেট হচ্ছে আমাদের সলিড, লিকুইড এবং গ্যাস, এই তিনটে হচ্ছে জেনারেল স্টেট। আরও দুটো স্টেট আছে, প্লাজমা আর বিইসি। এই যে 5 নম্বর অবস্থা হয় বোস আইনস্টাইন কনডেনসেট, সেই স্টেটটা সম্পর্কে আমি ছোট করে একটু আলোচনা করব, কারণ এই স্টেটটাই হচ্ছে বেসিক্যালি এই আলোর সলিডের মতো আচরণ করার ব্যাকগ্রাউন্ডে দায়ী। তো বলছে যে এটি একটি অতি বিরল অবস্থা, আলো ছাড়া কিন্তু অন্য কোনো সাবস্টেন্স এখনো পর্যন্ত বা আজ অবধি সুপার সলিড পদার্থ হিসেবে আচরণ করতে পারেনি, বা তার ঘটনা এখনো পর্যন্ত জানা যায়নি। এরকম বলা সম্ভব নয় যে ভবিষ্যতেও যাবে না। কোনো ম্যাটার অবশ্যই আসবে বা কোনো ম্যাটার নিয়ে অবশ্যই গবেষণা হবে,
যেই গবেষণা থেকে জানা যাবে যে সেই ম্যাটার বা সেই এলিমেন্টও সুপার সলিডের মতো আচরণ করে। তো বলছে যে বিরল অবস্থা যা কঠিন পদার্থের মতো গঠন এবং ঘর্ষণহীন প্রবাহ উভয়ই প্রদর্শন করতে পারে। স্যার ব্যাপারটা কেমন? আইডিয়াল ফ্লুইড যদি হয়, আইডিয়াল ফ্লুইড হচ্ছে তারা যেই ফ্লুইড বা যেই প্রবাহী একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে ফ্লো করবে, কিন্তু তার ইন্টারনাল যে পার্টিকেল বা কণা থাকবে তাদের মধ্যে কোনো ঘর্ষণ থাকবে না। বারবার বলছি, বাস্তবে এই ধরনের ফ্লুইড কোনো সম্ভবই নয়, এই জন্যই তাকে আদর্শ বলা হচ্ছে। কোনো ম্যান যেরকম পারফেক্ট নয়, তেমন কোনো ফ্লুইডও আইডিয়াল নয়। ঠিক আছে, আইডিয়াল ফ্লুইড হতে পারে, ঠিক যেরকম আমরা বলি যে লিকুইড হিলিয়াম 4.2 কেলভিন, ঠিক এটা আমাদের ডাব্লিউবিসিএস মেইনসে একবার পরীক্ষাতে প্রশ্ন দিয়েছিল যে এই যে লিকুইড হিলিয়াম আছে, লিকুইড হিলিয়াম হচ্ছে 4.2 কেলভিন টেম্পারেচার, মাইনাস 269 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। মানে এটা কি, মানে পরম শূন্য তাপমাত্রা যে থাকছে সেই পরম শূন্য তাপমাত্রার কাছাকাছি তাপমাত্রা আছে এটা। তো এই তাপমাত্রায় যদি হিলিয়ামকে নিয়ে যাওয়া হয় তখন তারা আইডিয়াল ফ্লুইড হিসেবে কাজ করে। হিলিয়াম নাকি ফ্রিকশনলেস ফ্লুইড হিসেবে কাজ করে। ওকে, তো এই জিনিসটা আমরা দেখব, এই জিনিসটা নিয়ে আমরা ক্লাসেও আলোচনা করি এই জিনিসটা, এবং মানে পরীক্ষাতেও আসে। মানে মাইনাস 269 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারটা হচ্ছে লোয়েস্ট প্র্যাকটিক্যালি পসিবল টেম্পারেচার, মানে এই টেম্পারেচারের কমে নামতে পারি না। তোমরা ভাবো যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড -1 -2তেই আমাদের কত ঠান্ডা লাগে, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে মাইনাস 269 ডিগ্রি সেন্টিগ্রেড মানে এটা ইমাজিনেশনের বাইরে পুরো। ঠিক আছে, তো এই টেম্পারেচারে হিলিয়াম সেটাতে ঘর্ষণ থাকে না, ফ্রিকশন থাকে না। আমরা জানি কি ফ্রিকশন মানে হচ্ছে ড্র্যাগ ফোর্স। যদি কারোর মধ্যে ফ্রিকশন থাকে তাহলে যে দুটো কণা বা যে দুটো তরল একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে যাচ্ছে তাদের প্রবাহতে একটা বাধা সৃষ্টি হবে। কিন্তু ফ্রিকশন লেস মানে হচ্ছে কোনো ঘর্ষণই নেই, মানে তার ফ্লুইডিটি ইনফাইনাইট বলতে পারি। তো লাইট এমন একটা সাবস্টেন্স, যেই সাবস্টেন্সের আগে আমরা জানতাম তরঙ্গ ধর্ম আছে, তারপরে আমরা জানলাম 1900 সালের পরে আইনস্টাইন ম্যাক্স প্ল্যাঙ্কের সময় আমরা জানলাম যে তার কণা ধর্ম আছে। ঠিক সেই 1900 সালের পরে এই 2024-25-এর সময় এসে দাঁড়িয়ে বিজ্ঞানীরা বলছেন যে লাইট এমন একটা সাবস্টেন্স, এমন একটা জিনিস যেটা একই সাথে সলিড এবং ফ্রিকশনলেস ফ্লুইড দুটো হিসেবেই কাজ করতে পারে। মানে যখন জমাট বাঁধছে তো একদম আইডিয়াল সলিড হিসেবে কাজ করছে, আর যখন ফ্লো করছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় তো তখন সেটা ফ্রিকশনলেস, তার মধ্যে কোনো ঘর্ষণ থাকছে না। আচ্ছা, এবার কি বলছে, জাস্ট নিজের ভাষাতে তোমাদের একদম সহজ ভাষায় অ্যাকচুয়ালি একটু বলার চেষ্টা করি যে পদার্থের সুপার সলিড অবস্থাটা কি। পদার্থের সুপার সলিড অবস্থা হচ্ছে যে একটি পর্যায় বা একটি অবস্থা, যেই অবস্থাতে ভালো করে দেখো, একটি পর্যায় বা একটি অবস্থা একই সাথে কঠিন এবং অতি তরলের মতো প্রবাহিত হওয়ার ক্ষমতা রাখে। কঠিন এবং অতি তরল মানে ফ্রিকশনলেস। এখনো পর্যন্ত সুপার সলিড শুধুমাত্র বোস আইনস্টাইন কনডেন্সেট পদার্থ বিইসি পদার্থের 5 নম্বর অবস্থা। কিভাবে হয়, যে স্যার কোনো গ্যাস আমার কাছে থাকলো, কোনো গ্যাস মলিকুলস থাকলো, সেই গ্যাস মলিকুলকে তুমি ঠান্ডা করো। ঠিক আমরা কি জানি যে গ্যাস মলিকুলগুলো কিভাবে থাকে? স্যার গ্যাস মলিকুলগুলো না সবসময় গ্যাস কি হিসেবে থাকতে চায়, ছড়িয়ে ছিটিয়ে থাকতে চায়। এই জন্য পদার্থের কোন অবস্থার মধ্যে গতিশক্তি সব থেকে বেশি, কাইনেটিক এনার্জি সব থেকে বেশি, আমরা গ্যাস বলি। তো এই গ্যাসকে নিয়ে যদি তুমি টেম্পারেচার কমাও, মানে গ্যাসকে নিয়ে যদি ঠান্ডা করো ঠান্ডা করো ঠান্ডা করো, ঠান্ডা করলে 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 কি হবে, এই গ্যাসের প্রত্যেকটা মলিকুল একটা পার্টিকুলার পয়েন্টে এসে গিয়ে পুরো ফ্রিজ করে যাবে। ঠিক এই গ্যাস মলিকুলগুলো এখানে এসে কি করবে, গ্যাস মলিকুলগুলো এখানে এসে স্যার কমপ্লিটলি ফ্রিজ করে যাবে, মানে পুরোপুরিভাবে এটা জমাট বেঁধে যাবে। তো পুরোপুরিভাবে জমাট বেঁধে গেলে কি হবে স্যার, এর যে কাইনেটিক এনার্জি, এর গতিশক্তি কি হবে স্যার, শূন্য হয়ে যাবে, এবং গ্যাসের যে আয়তন ভলিউম 0 হয়ে যাবে। ঠিক আছে, এই টেম্পারেচারটা কত, থিওরিটিক্যাল পসিবল টেম্পারেচার, যেটা খাতায় কলমে করে উত্তর আসে -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা আমরা ক্লাসেও করাই। ঠিক এটা চার্লসের সূত্র, গেলুসাকের সূত্র, দুটো সূত্র থেকেই আসে। বাট প্র্যাকটিক্যাল কত বললাম, -269। তখন বলছে যে এইটা পদার্থের একটা নতুন অবস্থা দেয়, যেই অবস্থাটাকে বোস আইনস্টাইন কনডেনসেট আমরা বলে থাকি। এটা কিন্তু প্রথম প্রেডিক্ট করেছিলেন হচ্ছে আইনস্টাইন, এবং আইনস্টাইন নিজের একটা প্রবলেম, একটা এরার যেটা নিজে তিনি ধরতে পারছিলেন না, সেটাকে জার্নালে পাবলিশ করেন। সেই জার্নাল পরবর্তীকালে আমাদের বাংলার গর্ব। ঠিক এখনো তো আমরা এই ধরনের ঐতিহ্য নিয়েই বেঁচে আছি, আজকে বাংলার এই অবস্থা কি আর বলবো বলো। ঠিক আছে, আমাদের বাংলার গর্ব
বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোস সেই জার্নাল পান এবং সেই জার্নাল পেয়ে তিনি আইনস্টাইনের কোথায় ভুল হচ্ছে, কোথায় এরার হচ্ছে, সেই জিনিসটা রেকটিফাই করে দেন। পরবর্তীকালে আইনস্টাইন তার প্রতি সম্মান জ্ঞাপন করার জন্য সেই জার্নালটাকে পাবলিশ করেছিলেন, সেই লেখাটাকে জার্নালে পাবলিশ করেন বোস আইনস্টাইন কনডেন্সেট দিয়ে। দেখো, তাকে সম্মান জানানোর জন্য বোস কথাটা কিন্তু আগে দেওয়া হয়েছে। বোস আইনস্টাইন কনডেন্সেট এটা 1920 মানে 1920 সালের কথা, মানে যেই সালে আইনস্টাইন নোবেল প্রাইজ পেয়েছে 1921 সালে, তার আগের বছরের কথা এটা। তো যাই হোক, তো এই বোস আইনস্টাইন কনডেন্সেট এই স্টেটটাকে বলা হয় হচ্ছে মানে হিমায়িত অবস্থা, একটা সুপার কুল স্টেট, মানে এমন কুল মানুষের কল্পনার বাইরে। ঠিক আছে, সুপার কুল স্টেট মানে -269, মানে তুমি বুঝতে পারছো কোন টেম্পারেচার হতে পারে? হ্যাঁ, তো পদার্থের একটি অবস্থা যখন বোসনের একটি বিমকে, বোসন এক ধরনের কণা, ঠিক, সেই কণার অস্তিত্ব আমাদের হচ্ছে এস এন বোসই ফার্স্ট বলেন। তো এই ধরনের একটা কণা যেটা নর্মাল আমাদের কিন্তু নিউট্রন বলো, ইলেকট্রন বলো, প্রোটন বলো, এই যে পার্টিকেল আছে যেগুলোকে আমরা ফেরমিয়ন্স বলে থাকি, এর মতো নয়। বোসন আর ফেরমিয়ন্স দুটো আলাদা টাইপের পার্টিকেল, তাদের স্পিন ভ্যালু আলাদা হয়। যেমন ফেরমিয়ন্সের স্পিন ভ্যালু +- হাফ হয়, ঠিক আছে, ফ্র্যাকশন ভ্যালু হয়, তেমন এর যে স্পিন ভ্যালু সেগুলো ইন্টিগ্রাল মাল্টিপল হয়, যেটা নিয়েও আমাদের WBCS মেইনস 2019 সালে প্রশ্ন এসেছিল যে বোসন কণা স্পিন ভ্যালু কত হয়, তো ওটা ইন্টিগ্রাল মাল্টিপল স্পিন হয়। আচ্ছা, তো পরম শূন্যের কাছাকাছি তাপমাত্রায়, যেটাকে আমরা 0 কেলভিন তাপমাত্রা বলি, সেই 0 কেলভিন তাপমাত্রাতে ঠান্ডা করা হয় যাতে তারা একই কোয়ান্টাম অবস্থায় থাকে, মানে প্রত্যেকটা বোসন কণাকে ঠান্ডা করলে তারা একই কোয়ান্টাম স্টেটে চলে আসবে এবং এই স্টেটে গিয়ে পুরো ফ্রিজ হয়ে যাবে, রাইট। তারপরে কি বলছে, তরলকে কঠিনে রূপান্তর করার জন্য তাপমাত্রা কমিয়ে গবেষকরা আলোতে একটি অতি কঠিন অবস্থা তৈরি করতে কোয়ান্টাম কৌশল ব্যবহার করেছিলেন। মানে এই স্টেটের যে মেকানিজম, সেই মেকানিজমটা লাইটের ওপরে অ্যাপ্লাই করা হয়েছিল। তারা একটি সেমিকন্ডাক্টর প্ল্যাটফর্ম নিয়ে কাজ করেছিলেন যা পরিবাহীতে ইলেকট্রন কিভাবে আচরণ করে তার অনুরূপভাবে ফোটনগুলোকে পরিচালনা করার জন্য ডিজাইন করা হয়েছিল। দেখেছে যে ইলেকট্রন যে পার্টিকেল, লাইটও তো একটা পার্টিকেল, মানে আলো তো একটা কণা, সেই কণাগুলোকে আমরা ফোটন বলি। বলছে ইলেকট্রন পার্টিকেলের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য লাইট পার্টিকেলগুলো দেখাচ্ছে কিনা, ঠিক আছে। যদিও তারা পুরো ভিন্ন ধরনের একটা পার্টিকেল, কিন্তু লো টেম্পারেচারে, কম তাপমাত্রায় ইলেকট্রনগুলো যেরকমভাবে আচরণ করে, লাইটও কি সেই রকমভাবে আচরণ করে, সেই জিনিসটা তারা এক্সপেরিমেন্ট করছিলেন। এক্সপেরিমেন্ট করে বলছে এই আবিষ্কারের কোয়ান্টাম প্রযুক্তির ক্ষেত্রে সুদূর প্রসারী প্রভাব রয়েছে। সুপার সলিডরও আরও স্থিতিশীল কোয়ান্টাম বিট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, যা কোয়ান্টাম কম্পিউটিংয়ের অগ্রগতির জন্য। কোয়ান্টাম কম্পিউটিং মানে সুপার কন্ডাক্টর, মানে সুপার কন্ডাক্টর মিনস হচ্ছে কি বলবো, মানে মানে টেকনোলজি কোন জায়গাতে যাবে তুমি ভাবতে পারছো না। যদি এই জিনিসটা ঠিকঠাক মতো অ্যাপ্লাই হয়ে যায় না, কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে, আমাদের মেডিকেল ডায়াগনস্টিকের ক্ষেত্রে যে রিপোর্ট বা যে টেস্ট করতে আজকে হয়তো 1-2 দিন সময় লাগছে, সেটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে সেই টেস্ট কমপ্লিট হয়ে যাবে। কারণ পরবর্তীকালে মানুষের কাছে সেই সময়টা থাকবে না, যুগ এতটাই এগিয়ে যাবে, যুগ এতটাই ব্যস্ত হয়ে যাবে, ঠিক আছে। তো মানুষ সব সুপার কম্পিউটারের দ্বারা কাজ করবে, ঠিক আছে। আজকে তুমি দেখো না, এআই যুগ বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে দাঁড়িয়ে, ঠিক, হ্যাঁ, এই যে ঘিবলি আর্ট নিয়ে এত কিছু হলো, হ্যাঁ, তো সেই জিনিসটা কি এআই এর থ্রুই তো হলো। তো যুগের সাথে তোমাকে তাল মিলিয়ে চলতে হবে, মানে এই জিনিসটা ডেভেলপমেন্টের পরে একটা অন্য দিক খুলে যাবে, ঠিক আছে। এই দিন আস্তে আস্তে আসবে, ঠিক আছে। যত দিনকাল ডেভেলপড হবে তত তোমরা এই জিনিস সম্পর্কে আরো ভালো করে তথ্য জানতে পারবে। এবার বলছে যে কম্পিউটিং এর বাইরেও এইভাবে আলোকে কাজে লাগানোর ক্ষমতা অপটিক্যাল ডিভাইস মানে হচ্ছে আমাদের অপটিক্যাল ফাইবার, যেটা ইন্টারনেট স্পিড, যেমন আমরা ফাইবার অপটিক্স দিয়ে এখন কত পাই, ধরো আমার ঘরে যেটা ইন্টারনেট স্পিড যে কানেকশন আছে সেখানে 150 Mbps, 150 Mbps হয়। তো এই 150 Mbps-টা 3 গুণ 4 গুণ বেড়ে যেতে পারে, সেই দিনও আসছে আস্তে আস্তে। হ্যাঁ, তার জন্য খরচাও বাড়বে, এমন না যে সেম খরচাতেও তুমি হবে, কারণ সেই জিনিস তৈরি করার পেছনে ব্যাকগ্রাউন্ড এফর্ট আছে, সেই খরচাটাও তোমাকে বাড়াতে হবে সেই রেসপেক্টে। তো বলছে ফোটনিক সার্কিট মৌলিক কোয়ান্টাম মেকানিক্সের গবেষণায় বিপ্লব ঘটাতে পারে বৃহত্তর ক্ষেত্রে। তথ্য প্রযুক্তি সংরক্ষণের ক্ষেত্রে, তথ্য প্রযুক্তি মিনস হচ্ছে ডেটা স্টোরেজ, ঠিক। এই যে ধরো একটা ব্ল্যাক হোলের যে ছবি তুললো, সেই ব্ল্যাক হোলের ছবি তোলার জন্য কতটা ডেটা লাগবে, তো সেই ডেটা স্টোরেজ সংরক্ষণ মানে কম, মানে
চিপসেট, মানে একদম চোখে দেখা যাচ্ছে না এই ধরনের এই আকৃতির চিপসেটের মধ্যে লার্জ থেকে লার্জ মানে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ডেটা যাতে স্টোর করে রাখা যায় সেই জিনিসও আস্তে আস্তে আস্তে, এবং টোটাল জিনিসটাই মানে ইলেকট্রিসিটি মেনস ডেভেলপ করা হবে লাইট থেকে। ব্যাপারটা এইরকম, লাইট এনার্জিকে কাজে লাগিয়ে পুরো তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে সেই তড়িৎ শক্তিকে কাজে লাগিয়ে বাকি যে কাজকর্মগুলো আছে সেই কাজকর্মগুলো করা হবে। এই রকম মানে কথাবার্তা চলছে, বা এই রকম দিন মানে আগামী দিনে আসবে আর কি। তথ্য প্রযুক্তি সংরক্ষণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিজ্ঞানীরা আশা করেছেন যে ভবিষ্যতের গবেষণা এই কৌশলগুলোকে আরও পরিমার্জিত করবে, যা অতি কঠিন আলোর আরও স্থিতিশীল এবং নিয়ন্ত্রিত গঠন সক্ষম করবে। ওকে, তো এই হলো মোটামুটি আমাদের একটা আইডিয়া। তো টোটাল মানে মেন ব্যাপারটা হচ্ছে সুপার সলিড স্টেট, লাইটকে এই হয়ে মানে লাইটকে ফ্রিজ করে দেওয়া অ্যাকচুয়ালি, মানে কথা বুঝতে পারলে, মানে বিষয়টা হচ্ছে এই রকম, মানে কোনো কিছু মানে এরকম বলা হয় যে কোনো কিছুর গতিবেগ যদি আলোর গতিবেগের থেকে বেশি হয়, ঠিক আছে, তো লাইট ফ্রিজ হয়ে যাবে। লাইট ফ্রিজ হয়ে যাবে মানে হচ্ছে সেটা আমাদের চোখে এসে পৌঁছবে না, আমরা কোনো জিনিসকে দেখতে পাবো না। যাই হোক, এইটা আমার নিজের একটা খুব পছন্দের বিষয়, তোমাদের সামনে উপস্থাপন করলাম, যতটা পারলাম বললাম, মানে যতটা ভেঙে বলা যায় বললাম, কারণ এটা খুব একটা সহজ জিনিস নয়, এটা কঠিন জিনিস। তবে মেন ব্যাপার হচ্ছে বিইসি, বোস আইনস্টাইন কনডেন্সেট সুপার কুল স্টেট। এই সুপার কুল স্টেটে চলে গেলে অন্য জগতে চলে যায়, তখন সবাই একই রকম আচরণ করতে শুরু করে। তো লাইট পার্টিকেলকেও সেরকম জায়গাতে নিয়ে গিয়ে কমপ্লিটলি ফ্রিজ করে দেওয়া সম্ভব হয়েছে, ঠিক আছে। তো এই হলো ব্যাপার আমাদের। তো কেমন লাগলো এরকম তথ্যযুক্ত ভিডিও পাওয়ার জন্য আমাদের পিডাব্লিউ চ্যানেল ফলো করতে হবে, কারণ পিডাব্লিউই পারবে এই রকম কন্টেন্ট তোমাকে দিতে বাংলাতে, ঠিক আছে। যেই তথ্যগুলো আমাদের চারপাশের দুনিয়াতে আছে, ঠিক যেগুলো সম্পর্কে আমরা হয়তো জানি না, একটা স্টুডেন্ট হিসেবে এই মানে আমাদের একাডেমিক্স কন্টেন্টের সাথে সাথে এরকম তথ্যযুক্ত কন্টেন্টও আমাদের শেখা দরকার, যেটা তোমাদের পরবর্তীকালে যদি বড় বড় লেভেলের কিছু এক্সাম দাও, ইউপিএসসির মতো এক্সাম দাও, তো সেখানে কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এই জিনিসগুলো জানতে চায়, এবং ইন্টারভিউতেও এই জিনিসগুলো জানতে চায়। তো এই সম্পর্কে তোমাকে একটু অ্যাওয়ার থাকতে হবে। তো সেটাই বলছি, বাংলাতে হয়তো এই কন্টেন্ট তুমি কোথাও পাবে না, আমি তোমাকে হয়তো ফার্স্ট বললাম, হ্যাঁ, মানে অ্যাসপিরেন্টের দিক থেকে বলছি। তো সেটা কেমন লাগলো ফিডব্যাকে তোমরা অবশ্যই জানাও, এবং এই ভিডিওটা প্রচুর 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 শেয়ার করো তোমাদের মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার মধ্যে, কারণ এটা শুধুমাত্র যে সরকারি চাকরি যারা দিচ্ছে তারাই শুধুমাত্র দেখতে পারবে, তাদেরই কাজে লাগবে, বাকিদের দেখার দরকার নেই, এরকম ব্যাপারটা নয়, ঠিক আছে। তো ভিডিওটা শেয়ার করবে, ফিডব্যাকে লিখবে কেমন তোমাদের নলেজ বাড়লো, কতটা তোমরা মানে এই ভিডিও থেকে উপকৃত হলে, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আবার সবার সঙ্গে দেখা হচ্ছে। প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকে সুস্থ থেকো, আমাদের সঙ্গে পড়তে থাকো, এবং যেটা বলি যে আমাদের ইউটিউব চ্যানেল থেকে তোমাদের আগামী দিনে রেল মানে এসএসসি, এখন পিএসসির কথা বলবো না, রেল এবং এসএসসির ক্ষেত্রে, মেনলি রেলের ক্ষেত্রে, এনটিপিসি গ্রুপ ডির ক্ষেত্রে যে পরীক্ষাগুলো সামনে আছে তার জন্য আমি তোমাদের সায়েন্সের ক্লাস নিচ্ছি। এই সায়েন্স হ্যাকার সেশনটা ভালো করে ফলো আপ করো, এই সায়েন্স হ্যাকার সেশন থেকে তোমাদের পুরো প্রস্তুতি এখান থেকে কমপ্লিটলি হয়ে যাবে। ওকে, তো এই সেশনগুলো, এই জিনিসগুলো ভালো করে দেখো, ভালো করে করে নাও, এবং আমাদের কমপ্লিট ব্যাচ আছে, সেই ব্যাচের ক্ষেত্রেও তোমরা জয়েন করতে পারো। বিভিন্ন এক্সামের ক্ষেত্রে তোমরা ব্যাচ পেয়ে যাবে এখান থেকে, পুরো প্রিপারেশন তোমাদের এখান থেকেই হয়ে যাবে, কিচ্ছু চিন্তা করতে হবে না, ঠিক আছে। জাস্ট আমাদের সঙ্গে যুক্ত থাকো, এইটুকুই ব্যাপার, আর কিছু না। ওকে ভাই, প্রত্যেকে ভালো থেকো, টাটা। নেক্সট ভিডিওতে আবার সবার সঙ্গে দেখা হচ্ছে।